চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি অভিনয় শিল্পী মীর রাব্বির কাছে। শুরুতে একটু যদি বলতেন যে ঈদের বিশেষ আয়োজন ছিল বাংলা ভিশনে আপনার অভিনীত টেলিফিল্ম সিক্রেট অফ শিউলি, সেই কাজের অভিজ্ঞতা এবং পেছনের গল্প যদি একটু বলতেন। রাফাত মজুমদার রিঙ্কু, ওর কাজ বেশ ইন্টারেস্টিং, সবসময় আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে যে অ্যাপ্রোচে কাজ করে বা ওর যে টিম যেভাবে গল্পটা বলতে চায়। এটাতে সবাই নিশ্চয়ই দেখেছে যে তানজিন তিশা, সৈয়দুজ্জামান সেলিম ভাই, রোজিয়া বা পারভেজ সুমন এবং আমি আরও অনেকেই ছিলেন, আমরা কাজ করেছি। একটা একটা সাসপেন্সের মধ্যে দিয়ে যায়, গল্পটা ফোল্ড হতে থাকে দুইটা লেয়ারে। আমরা যখন একই গল্প একবার দেখছি তখন একটা চোখে দেখছি, পরে যখন আবার অন্য মানুষের চোখে দেখছি সেটা আবার অন্যভাবে আনফোল্ড হচ্ছে। সো এই জায়গাটা বেশ ইন্টারেস্টিং ছিল এবং প্রত্যেকে এত গুণী অভিনেতা যার যার জায়গা থেকে, তো সবার সঙ্গে কাজ করতে পারাটাও ভীষণ আনন্দের ছিল। একটু যদি বলতেন যে ঈদ তো চলে গেল, ঈদের পর কেমন ব্যস্ত সময় কাটছে, কি কি নিয়ে ব্যস্ত? সিঙ্গলস নাটক নিয়ে, ওটিটিতে কিছু কন্টেন্টের কথা চলছে, কিন্তু ওই যে আমার কাছে মনে হয়েছে ব্যস্ততা আসলে কাজ নিয়ে, অডিও ভিজুয়ালস নিয়ে, সেটা কোন মাধ্যমে যাচ্ছে, কোথায় যাচ্ছে, টেলিভিশনে হয়ে ইউটিউবে যাচ্ছে নাকি ইউটিউবে যাচ্ছে নাকি ওটিটিতে, সেটা খুব বেশি বোধহয় ভাবছি না এই মুহূর্তে। আমি ইন্টারেস্টিং কাজ বা চরিত্র খুঁজছি। এই যে বললেন যে আপনি ভাবছেন না, কিন্তু কাজ করতে গিয়ে কি আপনি কোনো পার্থক্য ধরতে পারেন যে আপনি যেটা টেলিভিশনে যাচ্ছে পর্দায়, যেটা আপনি ওটিটিতে করছেন, কাজের যে ধরনটা সেখানে কি কোনো পার্থক্য আছে? নিশ্চয়ই, মোটা দাগে তো বলাই যায়। এখন একটা কোনো ক্ষেত্রে হয়তো একটা ইউটিউবের প্রোডাকশন অনেক ক্ষেত্রে অনেক ভালো হয়ে উঠতে পারে, প্রোডাকশন কোয়ালিটি অনেক ভালো হয়ে উঠতে পারে, কিন্তু একটা ব্যাপার থাকে না যে ওটিটিতে হয়তো একটু বাজেট একটু বড় থাকে, ডিউরেশন বড় থাকে, একটা গল্পকে অনেক সুন্দর করে অনেক ডিটেইলে বলার একটা সুযোগ থাকে, হয়তো লম্বা লম্বা সিন করার একটা সুযোগ থাকে হয়তো। তো সেক্ষেত্রে অফকোর্স ভ্যারি করে। একটা সিনেমায় হয়তো তার চেয়ে বেশি আয়োজন থাকে, তার চেয়ে বেশি সুযোগ থাকে। তো যে কোনো শিল্পী তো চাই যে সে আসলে তার কাজটার সবচাইতে ভালো আয়োজনে, সবচেয়ে ভালো অ্যাটমসফিয়ারে একটা কাজের সুযোগ পাক এবং করে আসুক সেটা। আমরা জানি যে আপনি আরজে হিসেবেও কাজ করেছেন, কিন্তু অভিনয়ে আসা হলো কি মনে করে? ছোটবেলায় থিয়েটার করতাম, অনেক ছোটবেলায়। আমার কাজিনের কল্যাণে যেটা হয় যে ওর সাথে যাওয়া আসা এবং একটা ছোট ক্যারেক্টার দরকার ছিল, খুব একটা ইম্পর্টেন্ট একটা প্রোডাকশনের জন্য, তো ইনভলভড হয়ে যাওয়া না বুঝেই মোটামুটি এক ধরনের। তারপরে তার সঙ্গে সংশ্লিষ্টতা বা একটু একটু করে এগিয়ে চলা। প্রফেশন অনুযায়ী আমি রেডিও দিয়ে আমার কাজ শুরু করি এবং তারপরে যেটা হয় যে আরজেইং চলছে বা আমি কথা বলছি, এরপরে আস্তে আস্তে রেডিওর পেছনে চলে গেলাম। কিন্তু কোনো না কোনোভাবে হয়তো অ্যাক্টিংয়ের এই প্যাশনটা আমার ছিল, সে কারণে দেখা গেছে যে আমার খুব কাছের বন্ধু বা বড় ভাই যারা, অনিমেষ দা, উজ্জ্বল ভাই, সুমন ভাই, চারকলা বেসড আরও যারা ছিলেন, তাদের কাজে হয়তো আমি হুট করে গিয়ে করছি এবং সেটা খুবই ইনকনসিস্টেন্ট, রেগুলার একদম ছিলাম না আমি। তারপরে একটু একটু করে বোধহয় আমার মনে হয় যে করোনার পরে বা আমি একটা সময় রেডিও ছেড়ে দিই সম্পূর্ণভাবে, কমিউনিকেশনস এবং অন্যান্য দিকে ইনভলভ হয়ে যায়। তারপরে করোনার একটা সময় ছিল, মানুষের অনেক জাগতিক এবং জীবনের ক্ষেত্রে অনেক পরিবর্তন এসছে। তারপরে আস্তে আস্তে কেন জানি আমার কাছে মনে হচ্ছে যে আমি আর একটু প্যাশনেট বা যে কাজটার সঙ্গে আরেকটু আত্মিক সম্পর্ক আছে, চেষ্টা করে দেখি। এবং তারপরে বুক পকেটের গল্প হ্যাপেন্ড এবং আই গেস দ্যাট ওয়াজ এ সিগন্যাল ফর মি যে আমি হয়তো কন্টিনিউ করতে পারি। অনেকেই তো আছেন যাদের আসলে মঞ্চে কাজ করার অভিজ্ঞতা নেই, তারা আসলে অভিনয় করতে করতে শেখে। আপনার কাছে কি পার্থক্য ধরা পড়ে? মাধ্যম তো অন্যরকম। আবার আমরা বলি না যে আমরা একটা টেলিভিশনের প্রোডাকশনেও আমরা হয়তো থিয়েট্রিক্যাল অ্যাক্টিং করছি সবাই। তো আমার কাছে মনে হয় যে অভিনয় আমি কোন ধরনের করছি, কোন ইন্টেন্সিটিতে করছি, সেটা আসলে আমার অ্যাটমসফিয়ার, গল্প, কো অ্যাক্টর, এটা সব কিছু মিলে ডিপেন্ড করে। তো আমার কাছে মনে হয় যে ওটা যেমন খুব ভীষণভাবে সাহায্য করে মঞ্চের এক্সপিরিয়েন্সটা, আবার অ্যাট দ্য সেম টাইম সারা পৃথিবীতে আমাদের দেশেও অনেক দুর্দান্ত পারফর্মার আছেন যারা
যে কোনো কারোর চেয়ে হয়তো ভালো এবং তারা মঞ্চে কাজ করেননি। তো আমার কাছে মনে হয় যে যে যার মতো করে গ্রো করে আসলে ইভলভ করে নেয় আসলে নিজের মতো করে, এবং তারপরে সেই পার্টিকুলার মাধ্যমে যদি নিজের পারফেকশনটা দিয়ে একটা জায়গায় যাওয়া যায়, আমার কাছে মনে হয় সেটাই সার্থকতা। বাট আমি পার্সোনালি বিলিভ করি যে আমার মঞ্চের কাজের অভিজ্ঞতা আমাকে অনেক হেল্প করে। রেডিও জকি হিসেবে কাজ করেছেন, এখন কতটা মিস করেন বা কতটা করার সময় পান? রেডিওর সঙ্গে সম্পৃক্ততাই নেই, কিন্তু রেডিওতে কাজ করার সুযোগও নেই ওরকম, কারণ একটা ইন্ডাস্ট্রি আমাদের চোখের সামনে হয়ে সেটা ফ্লরিশ করে তার মোটামুটি সর্বোচ্চ একটা জায়গায় গিয়ে দুম করে আবার একটা সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে হারিয়ে গেল। তো সেটা স্যাড একদিক থেকে, আমি সেই সময়টা মিস করি। জানতে চাই যে কেন হারিয়ে গেল? আমার কাছে মনে হয় যে আমরা ইভলভ করতে পারিনি সময়ের সঙ্গে, বা নতুন যে শ্রোতা দর্শক তৈরি হচ্ছে, ইন্টারনেটে যেভাবে সম্পৃক্ততা বাড়ছে আমাদের জীবনের সঙ্গে, স্মার্টফোন যেভাবে চলে এসছে, বিনোদনের অন্যান্য মাধ্যম যেভাবে এসছে, তার সঙ্গে এফএম মার্চ করে আমার কাছে মনে হয় যে ব্লেন্ড করে ইভলভ করে মানুষের কাছে যেতে পারেনি। সেটা একটা ব্যর্থতা আমাদের। কাজ করতে গিয়ে অভিনয়ে যখন আপনি আপনার সাথে যারা কো আর্টিস্ট ছিলেন তাদের কাছ থেকে আসলে কতটা সহযোগিতামূলক আচরণ আপনি পেয়েছেন বা বন্ধুসুলভ আচরণ আপনি পেয়েছেন, বা কতটা চ্যালেঞ্জ ফেস করেছেন, এরকম কি কোনো গল্প আছে? সহযোগিতাই তো পাই, সবসময় তাই হয়। আর আমি অনস্ক্রিনে কাজ না করলেও, যেহেতু রেডিওতে ছিলাম, বা কিছু কিছু মানুষকে অ্যাসিস্টও করেছি একটা সময়, তো ইন্ডাস্ট্রির মানুষের সঙ্গে এক ধরনের চেনা জানা ছিল। তো সেটার কারণে এক ধরনের বন্ধুত্ব বা চেনা জানা আগে থেকে থাকার কারণে যেটা হয় যে সেটে ওইটার একটা অ্যাডভান্টেজ পাওয়াই যায়। আর সহযোগিতাই বেশি পেয়েছি আমার কাছে মনে হয়, এবং সেটা সেই সহযোগিতাগুলো খুব অন্যরকম। আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা এক্সপিরিয়েন্স অনেক কিছু শেখায় আমাকে। আমি বলতে পারি যে আমি ফর এক্সাম্পল মোশাররফ ভাইয়ের সঙ্গে একটা লম্বা সময় আমরা একটা খুব চ্যালেঞ্জিং একটা প্রজেক্ট নিয়ে সুন্দরবনের ভেতরে বলা যায় না, সুন্দরবনের বাইরে সমুদ্রের কাছাকাছি আমরা ছোট্ট একটা লঞ্চে থাকছি, ছোট্ট একটা বোটে করে নেমে আমরা শর্টস দিই। তো ওই জার্নিটার কথা আমি বলতে পারি যে আমরা এত লম্বা লম্বা সিন করেছি আমাদের নিজেদের মতো করে, সেটা খুব অর্গানিকলি গ্রো করেছে, আমরা বড় বড় স্পেস নিয়ে সেটার ব্যবহার করে করে ডায়লগস দিয়েছি। এবং এই মানুষটার সঙ্গে কাজ করতে পারা, মানে কো আর্টিস্ট বললেন বলে আমি ফর এক্সাম্পল একটা উদাহরণ নিয়ে আসলাম, যে মোশাররফ ভাইয়ের সঙ্গেই ধরা যাক যে ওই কাজটা আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা মুহূর্ত আমার কাছে একটা স্কুলিংয়ের মতো ছিল। সেটা প্রত্যেকটা কো আর্টিস্টের কাছ থেকে আমার মনে হয় যে কিছু না কিছু শিখছি প্রতি মুহূর্তে। এবার একটু শুনতে চাই, ঈদের আগেই তো আসলে রিলিজ হয়েছে ওয়েব সিরিজ ফ্যাকরা, সেই বিষয়ে যদি একটু বলতেন, আপনার চরিত্র এবং অভিজ্ঞতা কাজের। দুর্দান্ত অভিজ্ঞতা, দুর্দান্ত এবং অনেক অ্যাডভেঞ্চারাস অভিজ্ঞতা। আমরা যখন শ্যুট করছিলাম, মানে পুরো শ্যুটটা শুরুই হয়েছে জুলাই শেষের দিকে, তারপরে অগাস্টে একটু শুরু করে বোধহয় 3 তারিখে একদিন কাজ করে ওরা অফ করে রাখলো বা এরকম কিছু একটা, তখনও আমার শ্যুট শুরু হয়নি। তো আমরা 5ই আগস্টের পরে রাস্তায় নামলাম শ্যুট করতে, যখন লিটারেলি ল অ্যান্ড অর্ডার নেই এবং চারিদিকে কাইন্ড অফ এনার্কির মতো ডাকাতি হচ্ছে, এরকম একটা সময়ে আমরা এরকম একটা সিরিজ ফ্যাক্টরাতে আমাদের 4 জনের একটা গ্যাং থাকে, এটা একটা ছিনতাইকারীর গ্যাং। তো আমাদের কস্টিউম ওরকম, আমাদের হাতে খেলনা প্রপস মানে পিস্তল, এবং ওরকম একটা এনভায়রনমেন্টে আমরা এতগুলো লোক, আমরা বাইরে ঘুরছি, রাস্তায় বিভিন্ন জায়গায় শ্যুট করছি। অনেক ছোট ছোট ইন্টারেস্টিং ইনসিডেন্টস আছে যেটা ভীষণ অ্যাডভেঞ্চারাস। সেটা মানে গভীর রাত্রে আমাদের মাইক্রো ধরে ডাকাত মনে করে অ্যাটাক করা থেকে শুরু করে, সারা রাত কোথাও আটকে থাকা থেকে শুরু করে নানান ধরনের এক্সপিরিয়েন্স আমাদের কাছে। কিন্তু ফ্যাক্টটা খুব ইন্টারেস্টিং একটা জায়গায় আমার কাছে মনে হয় যে ক্লিক করেছে, যে প্রত্যেকটা আর্টিস্ট জুলাই এবং অগাস্টে সবাই যার যার মতো করে একটা ব্যক্তিগত ইনভলভমেন্ট বলি বা এক ধরনের জার্নি দিয়ে যাচ্ছিল। তারপরেই এই সিরিজটা শুরু করে ফেলা, বা আচ্ছা ঠিক আছে কাজ করবো, আচ্ছা হ্যাঁ আচ্ছা ওকে এরকম সময়ই কাজ করবো, আচ্ছা শিওর কাজ করবো, আচ্ছা চলেন যাই করি। তো সবাই না খুব আমার কাছে মনে হয় যে খুব হৃদয় দিয়ে কাজটাকে খুব মানে হয় না যে এটা আমার একটা কাজ প্রফেশনালি দেখছি, তার বাইরে আমার কাছে মনে হয় যে খুব আত্মিক একটা বন্ধনে প্রত্যেকটা আর্টিস্ট, প্রত্যেকটা কলাকুশলী কানেক্টেড ছিল। কারণ আমরা যে টিমটা মুভ করছি আমরাই আমাদের আপন,
আর আর কোথাও কেউ নেই। আমরা বিভিন্ন জায়গায়, আমরা মানিকগঞ্জে, আমরা টাঙ্গাইলে, আমরা হাইওয়েতে, আমরা সারা রাত শ্যুট করে বেড়াচ্ছি এবং চারিদিকে অনেক ক্ষেত্রেই সেফ না পরিবেশটা। তো অন্যরকম একটা বন্ডিং ছিল। আর আমার ক্যারেক্টার যেটা বললেন, আমার ক্যারেক্টারের নাম জীবন, যে একটা অপরাধে জড়িয়ে পড়ে তার বন্ধুর পাশে থাকার জন্য, হেল্প করার জন্য, এবং তারপরে জার্নিটা আগাতে থাকে এবং 2 দিনের গল্প। তো আমার কাছে মনে হয় সেটাই মানুষ খুব এনজয় করছে বা কানেক্ট করছে সামহাও, এবং থ্যাঙ্কফুলি মানে ভালো যাচ্ছে ফ্যাক্টটা। আপনি যখন একই সাথে দুটো কাজ করছেন বা 2-3টা কাজ করছেন, কয়েকটা চরিত্র একই সাথে কাজ তো করা হয়, একটা চরিত্র থেকে বের হয়ে আরেকটা চরিত্র আসলে নিজের মধ্যে ধারণ করতে সময় লাগে। আপনি কিভাবে ডিল করেন এই বিষয়গুলোকে? প্রথমত আমি একটা কাজের পরে আরেকটা কাজ করি না। আচ্ছা। আমি এখন পর্যন্ত ভীষণভাবে চেষ্টা করি যে একটা কাজের পরে অ্যাটলিস্ট 1 দিন 2 দিন আমার নিজের জন্য, সেটা আমি বলি যে রিকভারি, সেটা ফিজিক্যালি, মানে আমাদের তো অনেক পরিশ্রম যায়, অনেক সকাল থেকে মাঝরাত পর্যন্ত, ভোররাত পর্যন্ত কাজ করতে হয়। সেটার পরিশ্রমের সঙ্গে আমার মনে হয় যে চরিত্রের একটা একটা ব্যাপার থাকে। সেটা খুব ইন্টেন্স কোনো আলাদা কোনো চরিত্র প্লে করি বা খুব সাধারণ একটা ক্যারেক্টার প্লে করি, তার কোনো না কোনো প্রভাব থাকেই হয়তো। আর আমার কাছে মনে হয় যে আমি এখনও অত ভালো না যে আমি দাম করে আজকে কাজ শেষ করে কাল ক্যারেক্টার শুরু করতে পারবো অন্য একটা ক্যারেক্টারে। তো আমি সময়টা নেই। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা যদি একটু বলতেন, কি স্বপ্ন দেখেন আপনি অভিনয় নিয়ে? অনেক সুন্দর সুন্দর প্রোডাকশন, বড় প্রোডাকশন, ভালো প্রোডাকশন হচ্ছে, এরকম একটা ইন্ডাস্ট্রি গ্রো করুক, দর্শকের সঙ্গে সম্পৃক্ততা হোক। সেটা শুধু ইউটিউব না, শুধু ওটিটি না, সেটা শুধু সিনেমা না, প্রত্যেকটা মাধ্যম একই সাথে ক্লিক করুক, মানুষের কাছে যাক। সিনেমাটা এখন এক ধরনের লাক্সারি হয়ে গেছে। আমার ব্যক্তিগত অভিমত এরকম যে সিনেপ্লেক্সে যখন আমরা যাই, মাল্টিপ্লেক্সে যখন আমরা যাই, এটা একটা লাক্সারির মতো। টিকিটের দাম, আসা যাওয়ার খরচ, আমার পপকর্ন, আয়োজনটা, আমার কাছে মনে হয় যে একই সিনেমা, একটা বিশাল বড় হিট সিনেমা, সেটাই যদি আবার আমি প্রত্যেকটা থানা শহরে একটা রিক্সাওয়ালার জন্য, একটা নিম্নবিত্তের জন্য, মধ্যবিত্তের জন্য, একটা স্টুডেন্টের জন্য আমি যদি সেই সিনেমাটা নিয়ে যেতে পারি, সেই সিনেমার সঙ্গে একটা আর্ট ফিল্মের মতো, সো কল্ড আমি যদি বলি ইন্ডি ফিল্ম বা আর্ট ফিল্ম, যেটা হয়তো কমার্শিয়ালি খুব বড় ফিল্ম না, সেটাও হয়তো সেখানে গিয়ে অনেক ভালো ক্লিক করবে, সেটারও একটা বাজার তৈরি হবে। সেই ধরনের ফিল্মও তৈরির জন্য উৎসাহিত হবেন ডিরেক্টররা, প্রডিউসাররা কাজ করবেন। তো তখন আমার মনে হয় যে প্রত্যেকটা ঘরানার ফিল্ম, প্রত্যেকটা ধরনের জনরার কাজই তখন বেটার হবে। তো আমার কাছে মনে হয় যে ইন্ডাস্ট্রি আরও বড় হয়ে উঠবে, বাজারটা বড় হয়ে উঠবে। আমাদের বাংলা কন্টেন্ট শুধু বাংলাদেশে না, আরও বাইরে অন্য ভাষায় নানাভাবে যদি আমরা আরও ছড়িয়ে দিতে পারি, তাহলে আমাদের বড় কাজের সুযোগটা বাড়বে। আমরা টার্কিশ সিরিয়াল দেখি, এত বিশাল বড় আয়োজন। কেন ওরা এত বড় আয়োজন করতে পারে? কারণ ওরা জানে ওদের বাজারটা বড়। বাজার বড় হলে ওদের বাজেটটা বেড়ে যায়, বাজেটটা বড় হলে তখন এত বড়ই আয়োজন হয়। তো সেটা আমি চাই যে আমাদের ইন্ডাস্ট্রিতেও হোক কোনো না কোনো সময়, এবং সেখানে আমি একজন শিল্পী হিসেবে ভালো কাজের অংশ হতে চাই। এটাই আমার পরিকল্পনা বলি বা ভবিষ্যৎ চাওয়া বলি। আমরাও সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল, এবং যে স্বপ্ন আপনি দেখছেন সেই স্বপ্ন আসলে সত্য হোক, বাস্তবায়িত হোক। অসংখ্য ধন্যবাদ আজকের দিন আমাদের সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ টাকার জন্য, ধন্যবাদ বাংলা ভিশনকে, এবং ধন্যবাদ যারা দেখছেন ছিলেন। দোয়া করবেন, ভালোবাসায় রাখবেন, যেন ভবিষ্যতে ভালো করতে পারি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সাথে। এবারের সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নুট টাওয়ার, 110 বীর উত্তম সিয়াদ দত্ত রোড, ঢাকা 1205। ফোন 963203 থেকে 4 পর্যন্ত। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, দুনিয়া পরিবর্তনের পথে, সবচেয়ে মোক্ষম অস্ত্র হচ্ছে শিক্ষা। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।